নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার এসে গেছি সারমেয় গেন্টুকের কাঁটা, নারায়ণ সান্যালের কাঁটা সিরিজের বিখ্যাত উপন্যাসের সপ্তম পর্ব নিয়ে। মেদিনীনগরের প্যামেলা জনসন মারা গেছেন প্রায় 2 মাস হলো। মারা যাওয়ার আগে তিনি বাসু সাহেবকে লিখে গেছেন একটা চিঠি, আর সন্দেহ প্রকাশ করে গেছেন যে তাকে কেউ বা কারা বারবার করে হয়তো মারার চেষ্টা করছে। এই সন্দেহ তার অমূলক নাকি সত্যি, সেটার জন্য বাসু সাহেব চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেছেন মেদিনীনগরে। ঘুরে বেড়াচ্ছেন মেদিনীনগরের বিভিন্ন পরিচিতের বাড়িতে। কে এই বৃদ্ধা মহিলাকে হত্যা করতে চেয়েছিল, কে বা কারা, তা জানতে আমাদের চলে যেতে হবে গল্পের পরের পর্বে। এগিয়ে যেতে হবে বাসু সাহেবের সাথে আর কৌশিক বাবুর সাথে রহস্য সমাধানের পথে। চলুন, আর বকবক করব না, একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। ভালো থাকবেন। নমস্কার। গাড়িতে উঠতে উঠতে বলি, এ তো কিছু করতে গিয়ে ভেলা সাপ বেরিয়ে পড়লো। বাসুমামু শুধু বললেন, হুম। মিস জনসনের মৃত্যু বর্ণনার মধ্যে আর্সেনিক পয়জনিং এর কোনো সিমটম নজর পড়েছে আপনার? মামু বোধহয় অন্য লাইনে চিন্তা করছিলেন। বলেন, কি বললে? না, আর্সেনিক বিষের কোনো লক্ষণ নজরে আসেনি। আর্সেনিকে পেটে অসহ্য যন্ত্রণা হয়, সে কথা কেউ বলেনি। জ্বর হয়, তা অবশ্য জন্ডিসেও হয়। কিন্তু আপনার মনে আছে মামু, সেদিন সুরেশ বলেছিল বড় পিসির খাবারে আমি আর্সে স্ট্রিকনিন বিষ মেশাইনি। না, ভুলিনি। অত ভুলমন আমার নয়। কিন্তু সেই সূত্র ধরে বলা যায় না সুরেশ ছেদিলালের ঘর থেকে হুইট কিলার চুরি করেছিল। কিন্তু ছেদিলাল তো নিজেই বলল, ছোট সাহেব জানতে চেয়েছিল কতটা ওই বিষ খেলে মানুষ মরে। ছেদিলাল স্টেটমেন্টটা সত্যিই দিয়েছিল। কাউকে হত্যা করার মতলবে সুরেশ যদি উইড কিলার চুরি করে, তাহলে এটা কি প্রত্যাশিত যে সে ওই আনপার মালিটাকে এই প্রশ্ন করবে? কৌটোর গায়ে লেখা আছে আর্সেনিক পার্সেন্টেজ, কত গ্রেন আর্সেনিক, ফেটাল ডোজ। সেই তথ্য বার করা সুরেশের মতো শিক্ষিত ছেলের পক্ষে অসম্ভব। আবার সব গুলিয়ে গেল আমার। বলি, তাহলে কোন বিষয়ে মিস জনসনের মৃত্যু হলো? বিষের প্রতিক্রিয়া যে হয়েছে, এ কথা মনে করার কি যৌক্তিকতা কৌশিক? হয়তো জন্ডিসে ভুগে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। আমার বিশ্বাস হয় না, এই নিশ্চয়ই হত্যা। ইয়া আল্লাহ, মনে হচ্ছে আমরা ক্রমাগত ঠাঁই বদল করে চলেছি। আমার আশঙ্কা হচ্ছে মিস জনসনের হত্যা রহস্য কিনারা না করে তুমি গোপালপুর যেতে এবার চাইবে না, আর আমাকে তোমার পিছু পিছু টোটো করে ঘুরতে হবে। তার এই জাতীয় রসিকতা আমার আদৌ ভালো লাগলো না। কথা করে তো বলি, আর ওই মিস বিশ্বাসের ব্যাপারটা, বিটা দত্তর বাবার ডায়েরিতে কোমাকাতা মারুর উল্লেখ। বাসুবাবু বললেন, সেটাও একটা রহস্য। আমি যেটা বানিয়ে বানিয়ে বললাম সেটা কেমন করে সত্যি হয়ে গেল। এবার ঠ্যাং টানার সুযোগ আমার। বলি, এমন দুর্লভ কাকতালীয় ঘটনা কি ঘটতে পারে না? ঘরপোড়া গরুর গোয়ালে দ্বিতীয়বার অগ্নিসংযোগ, হাজারে অন্তত একটা। বাসুমামু প্রসঙ্গটা বদলে বললেন, বায়ে টান নাও হে, আমরা এবার নমিতা মেডিকেল স্টোরসে যাব। আপনার মাসিমার জন্য একজন ডে নার্সের খোঁজে। ঠিক তাই। নমিতা মেডিকেল স্টোর্স একটা দ্বিতল বাড়ি। একতলায় ডিসপেন্সারি, দ্বিতলে মালিকের ডেরা। শান্তিদেবীর কাছেই খবর পাওয়া গেছে পুরকায়স্থ বিপত্নিক। তার একটি নাবালক পুত্র আছে, আর বিধবা কন্যাকে নিয়ে ওখানেই থাকেন।
দোকানটা বাজারের কাছাকাছি গির্জার বিপরীতে। কাউন্টারে বসেছিল 12-14 বছরের একটি বালক। তাকেই জিজ্ঞাসা করলেন বাসুমামা, তোমার বাবা দোকানে নেই? না, নেই, কাঁচরাপাড়া গেছে। আপনি কি কিছু ওষুধ কিনতে এসেছেন? প্রেসক্রিপশন না পেটেন্ট ওষুধ? ভবানন্দ দত্ত মশাইয়ের ছেলের চেয়ে এ অনেক ছোট, কিন্তু দোকানদারিতে মনে হয় অনেক বড়। মামু বললেন, রেডস্কান আছে আর ভিক্স ভেপোরাব। চটজলদি ওই দুটি দ্রব্য সে এনে দিল। ছোট্ট একটা ঠোঙায় ভরে দামটা জানালো। পয়সা মিটিয়ে দিয়ে বাসু বললেন, তোমার দিদি কি বাড়িতে নেই? আশা এবারও বলল, না, দিদি আছে, দোতলায়। ডাকবো? কিন্তু কেন? হ্যাঁ, তাকে ডাকো, দরকার আছে। আমরা দোকানে আছি, তুমি দোতলায় গিয়ে খবর দাও। ছেলেটি কিছুতেই রাজি হলো না। বোধ করি অচেনা লোকের হেফাজতে দোকান ছেড়ে যাওয়ার বিপদ সম্পর্কে সে ওয়াকিবহাল। তাই একটু পিছনে সরে উগ্ধ মুখে হাঁকার পারল, দিদি, দিদি, নিচে এসো তো একবার। দিদি, তোমাকে দুজন ভদ্রলোক খুঁজছে। একটু পরেই নেমে এলো মেয়েটি। শ্যামলা রং, বছর 35 বয়স, একটু স্থূলাঙ্গী, পরনে সাদামাটা মিলের শাড়ি, ড্রেস করে পরা, অল্প প্রসাধনের আভাস। কাউন্টারের ওপাশে দাঁড়িয়ে বলল, বলুন। তুমি আশা পুরকায়স্থ? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। না, আমাকে তুমি আগে কখনো দেখোনি। আমি কলকাতায় থাকি। ডক্টর পিটার দত্তর কাছ থেকে তোমার নাম শুনে দেখা করতে এসেছি। তাছাড়া মিস প্যামেলা জনসন, শুনেছি তুমি তার নার্স ছিলে। মেয়েটি স্বীকার করল, বলল, তা আমাকে কেন খুঁজছেন যদি? ইতিমধ্যে দোকানে একজন খদ্দের এসেছে। মামু বললেন, কোথাও বসে আলোচনাটা হতে পারে কি আশা? আশা বলল, তাহলে উপরে আসুন। দাঁড়ান, ইনি কি চাইছেন আগে একটু দেখে নি। আগন্তুক খরিদ্দারকে বিদায় করে আশা আমাদের দ্বিতলে নিয়ে এসে বসালো। মনে হয় দ্বিতলে দুখানি শয়নকক্ষ, একটি বাপ বেটার, একটি আশার। ঘরটা পরিচ্ছন্নভাবে সাজানো, সস্তা আসবাব ছাপানো শাড়ির পর্দা, দেওয়ালে দু একখানি ফটো ও ক্যালেন্ডার, একখানা কেরোসিন কাঠের টেবিল, আর টেবিল ক্লথে সুন্দর সূচি শিল্পের নমুনা, মাটির খটে স্থলপদ্ম। আশা বললে, এবার বলুন। মামু তার কাঁচরাপাড়ার নিবাসী মাসিমার কথা বিস্তারিত জানালো। তার বয়স, রোগ, মেজাজ প্রয়াত মিস জনসনের অনুরূপ। শোনা গেল তার বাড়িতে চাকর আছে, ঠিকই ঝিও আছে, কিন্তু বৃদ্ধার পুত্র এবং পুত্রবধূ দুজনেই চাকরি করেন। তারা নিঃসন্তান, তাই দুপুরে একজন কাউকে বাড়িতে রাখতে পারলে ভালো হয়। চাকর অবশ্য আছে, কিন্তু বৃদ্ধাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হয়। মামু তার কাহিনীর উপসংহারে বললেন, তোমাকে খোলাখুলি সব বলছি আশা। মাসিমা লোক ভালো, কিন্তু ইদানিং তার মেজাজ খুব তিরিক্ষে। এর আগে আমরা দুজন নার্সকে রেখেছি, পাশ করা নার্স নয় তোমার মতো, কিন্তু তারা টিকতে পারেনি। উনি আসলে চান না ওর বৌমা চাকরি করে। কিন্তু আশা বলল, বুঝেছি, আমি চেষ্টা করে দেখতে পারি। এমন কেস আমি আগেও করেছি। মিস জনসনের কাছে সে দৈনিক কত পেত সেটা মামু জানতে চাইলেন। এ কথাও বললেন যে তার সাথে আসার রিক্সা ভাড়াটাও যোগ করা হবে। কথাবার্তা স্থির হলো। আশা জানালো তার হাতে এখন কোনো রোগী নেই, সে কাল বাদে পরশু থেকেই জয়েন করতে পারে। মামু বললেন, আমার মাসতুতো ভাই আর তার স্ত্রীর সাথে কথা বলি তাহলে। যদি ওরা রাজি হয়, তাহলে কাল সকালে আমি বা অন্য কেউ এসে তোমাকে খবর দেবে।
কাল যদি কেউ না আসে তাহলে বুঝবে ওরা রাজি হয়নি। কেমন? আশা সম্মত হলো। মামু এবার কথা প্রসঙ্গে মিস জনসনের অসুখের কথা তুললেন। সেই সাদা সাদা ট্যাবলেটের নাম, ক্যাপসুলের পরিচয় জানা গেল। আশা জানালো ঔষধ ও পথ্য শেষ সপ্তাহে, অর্থাৎ সে বহাল হওয়ার পরে সে নিজেই খাইয়েছে। আরো জানালো বছর দেড়েক আগে একবার মিস জনসনের বাড়াবাড়ি রকমের অসুখ হয়েছিল, ওই একই অসুখ, জন্ডিস। মামু বললেন, শুনেছি সে কথা, স্মৃতিটুকুও বলেছে। টুকুকে আপনি চেনেন? সে তো এখানে থাকে না। না, কলকাতায় থাকে। আরে আমিও তো কলকাতারই বাসিন্দা। তুমিও তাকে চেনো দেখছি। কেন চিনব না? ও তো মেরিনগরেরই মেয়ে, এখন না হয় কলকাতায় থাকে। স্মৃতিটুকুকে মেরিনগরের সবাই চেনে, ও দারুণ হ্যান্ডসাম মেয়ে। মামু বললেন, হ্যান্ডসাম, তবে সুন্দরী নয়, বড্ড রোগা, একটু কাঠি কাঠি ঠং। আশা খুশি হলো, বললে, হ্যাঁ, ও একটু বেশি রোগা। আজকাল তো মেয়েরা রোগাই থাকতে চায়। মামু মাথা নেড়ে বললেন, বেচারি একেবারে ভেঙে পড়েছে ওই স্মৃতিটুকু। সে স্বপ্নেও ভাবতে পারেনি তার বড় পিসি তাকে সম্পূর্ণ বঞ্চিত করবে। আশা বলল, সে ঠিক কথা। সারা মেদিনীনগর স্তম্ভিত হয়ে গেছে বুড়ির উইলের বৃত্তান্ত শুনে। কেন যে উনি শেষ পর্যন্ত সবকিছু মিন্টিকে দিয়ে গেলেন। তোমার কি বিশ্বাস এমনটা কেমন করে ঘটলো? বুড়ি কি শেষ সময় তোমাকে কিছু বলেছিল? না না, সেটা তো ম্যাডামের স্বভাব বিরুদ্ধ। আই মিন, ঘরের কথা পরকে বলা। মন খুললে তিনি হয়তো একমাত্র উষা মাসিমাকেই কিছু বলে থাকবেন। তিনিই একমাত্র তার বন্ধুস্থানীয়া ছিলেন। কিন্তু উষা মাসিমাকেও তিনি নাকি কিচ্ছু বলেননি। উইল প্রসঙ্গে শেষ দিকে তিনি কি কিছুই বলে যাননি আশা? কি জানি, একটা ঘটনা অবশ্য আমার মনে হয়েছিল, যে উনি উইলের কথাই বলছেন ওর মৃত্যুর ঠিক আগের দিন সন্ধ্যায়। তবে উইল কথাটা কিন্তু উনি উচ্চারণ করেননি স্যার। কি বলেছিলেন তিনি? কাকে বলেছিলেন? মিস মাইতিকে। উনি মিন্টিকে বলেছিলেন কি একখানা কাগজ নিয়ে আসতে, আর মিন্টি বলেছিল সে কাগজ তার কাছে এখন নেই। আপনি উকিলবাবুকে রাখতে দিলেন, মনে নেই? আমি তখন ঘরেই ছিলাম। মনে হলো ম্যাডাম সে কথার জবাবে কিছু একটা বলতে গেল, কিন্তু তখনই তার একটা বমির বেগ এলো। আমি মিন্টিকে সরিয়ে তার কাছে গেলাম। এইটুকুই। ওই কাগজ আর উকিলবাবুর সূত্র ধরে আমার মনে হয়েছিল উনি উইলটার কথা বলতে চাইছেন। অবশ্য সবটাই আমার আন্দাজ স্যার। মামু বললেন, মিনতি মাইতিকে উনি বোধহয় খুব ভালোবাসতেন, তাই না? আমার তেমন কিছু মনে হয়নি স্যার। মিন্টি ও একটা গবেট। গবেট বলেই পাক্কা 3 বছর টিকে গেল। ম্যাডাম তাকে প্রায়ই বকাবকি করত, কিন্তু ও গায়েই মাখত না। শেষ সময়ে উনি চীন দেশের মাটিতে ভালো ফুল হয় না, এরকম কি যেন বলেছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু সে তো ঘোর বিকারে। নিচ থেকে আসার ছোট ভাই হাঁকার দিল, দিদি, প্রেসক্রিপশন। আমরা তিনজন নিচে নেমে এলাম। মামুকে ইঙ্গিত করি, এবার কেটে পড়া যাক। উনি নায়ের ভঙ্গি করলেন, একটু দূরে দাঁড়িয়ে পাইপে টোব্যাকো ভরতে থাকলেন। প্রেসক্রিপশন সার্ভ করা শেষ হলে মামু বলেন, ভালো কথা মনে পড়লো আশা। ডক্টর ঠাকুর মানে হেনার স্বামী মিস জনসনকে একটা ওষুধ প্রেসক্রাইব করেছিল বলে শুনেছি। ওষুধটা ওর খুব কাজে লাগে, তার এক কপি পেতে পারি কি? আশা একটু অবাক হলো, বলে, আমি তো শুনিনি, কে বলল?
মিস জনসনই আমাকে বলেছিলেন স্থানীয় ডিসপেন্সারিতে সার্ভ করিয়ে নেন। এখানে হয়তো আরো ডিসপেন্সারি আছে। না, মেদিনীনগরে তো একটাই ডিসপেন্সারি। অবশ্য কাঁচরাপাড়া থেকে যদি সার্ভ করিয়ে আনেন তাহলে অন্য কথা। মামু বললেন, তুমি একটু রেজিস্টারটা দেখে বলবে, তাহলে তার একটা কপি করিয়ে নিয়ে আমার ডাক্তারকে দেখাতাম। মানে মাসিমাকে সেটা খাওয়ানো যায় কিনা। একই অসুখ, তাই বলছি। কিন্তু তারিখ না জানলে আমি কেমন করে খুঁজে বার করবো স্যার? তারিখটা মনে আছে আমার, সম্ভবত 18ই এপ্রিল অথবা তার ধারে পাশে। আশা রেজিস্টারটা খুলে খুঁজতে থাকে। হ্যাঁ, পাওয়া গেল। 18ই এপ্রিল তারিখে ডক্টর প্রীতম ঠাকুরের প্রেসক্রিপশন মোতাবেক সার্ভ করা হয়েছে। না, কোনো তৈরি করা ওষুধ নয়, ঘুমের ওষুধ, কম্পোজ। কিন্তু পেশেন্টের নাম মিস প্যামেলা জনসন নয়, হেনা ঠাকুর। দৈনিক একটি করে ট্যাবলেট সেব্য 3 সপ্তাহ ধরে। মামু বললেন, না, এটা তো নয়। পরের পাতায় পাওয়া গেল প্রীতমের দ্বিতীয় প্রেসক্রিপশন। মামু সেটা টুকে নিলেন। নমিতা মেডিকেল স্টোর্স থেকে বেরিয়ে ঘড়ি দেখে বললেন, চলো সুতৃপ্তিতে যাওয়া যাক। আমি বাধা দিয়ে বলি, কেন মামু, আজ আবার সুতৃপ্তি কেন? কাঁচরাপাড়া দিদা যে আমাদের জন্য ভাত আঁকলে বসে আছে। বুঝেছি, তা বেশ চলো, কাঁচরাপাড়াতেই কোনো রেস্তোরাঁয় আজ দ্বীপ্রাহরিক আহারটা সারা যাক। কিন্তু তাও আমাদের বরাতে নেই, বাধা পড়ল। ডক্টর দত্ত চেম্বারের কাছাকাছি একটা বিপরীতমুখী ফোর্ড গাড়ির সাথে ধাক্কা লাগতে লাগতে কোনো রকমে ব্রেক কষি দুটো গাড়ি দাঁড়িয়ে পড়েছে মুখোমুখি, যাকে বলে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। কিন্তু আমার কপাল পোড়া, ওদিকের গাড়ি থেকে যিনি নেমে এলেন তিনি লাবণ্য নন, খ্যাপা মোষ। গাড়ি চালানোর দোষ হয়ে থাকলে তা আরোহীর নয়, চালকের। কিন্তু আমাকে তিনি আক্রমণ করলেন না আদৌ। সোজা এসে বাসু মামুকে চার্জ করলেন। আহ, হিয়ার ইউ আর, মিস্টার টি.পি. সেন, অ্যালায়াস ব্যারিস্টার পি.কে. বাসু। এবার বলুন তো মশাই, কেন সেদিন আমার বাড়ি গিয়ে এক গঙ্গা মিথ্যা বলে গেলেন? গুরজিৎ সিং, কোমাগাতা মারু, জোসেফ হালদার। মামু দরজা খুলে নেমে এসেছেন। বললেন, ইয়েস ডক্টর, একটা কৈফিয়ত আমারও দেওয়ার আছে, আপনার কাছেই আসছিল। চলুন চলুন, আপনার ঘরে গিয়ে বসি। তার আগে গাড়ি দুটো সরিয়ে ফাঁকা করুন। ওর ঘরে গিয়ে আমরা বসলাম। মামু বলেন, আমার কৈফিয়ত দিচ্ছি, কিন্তু তার আগে বলুন তো, কেমন করে জানলেন যে আমি সাংবাদিক নই, ব্যারিস্টার? শুধু ব্যারিস্টার নন, গোয়েন্দা। বেশ, তাই সই, কিন্তু কেমন করে জানলেন? আপনি কি ভেবেছেন আপনি দুনিয়ার একমাত্র গোয়েন্দা? মেরিনগরেও গোয়েন্দা আছে, সে প্রথম থেকে চিনতে পেরেছে আপনাকে। আমি উষার কথা বলছি, উষা, উষা বিশ্বাস। আমি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে স্বগতোক্তি করি, মিস মার্পেল অফ মেরিনগর। কথাটা কানে গেছে ডক্টর দত্ত। আমার দিকে ফিরে বলেন, কারেক্ট, উষা হচ্ছে মেরিনগরের মিস মার্পেল। দারুণ বুদ্ধি তার। আপনার ছবি দেখেনি, কিন্তু চিনেছে ঠিকই। কিন্তু কেমন করে? গোয়েন্দা যে, নানান কায়দা কানুন করে, সেসব কথা তার কাছ থেকেই শুনবেন। এখন বলুন তো, কেন সেদিন এক গঙ্গা মিথ্যা বলে গেলেন? মামু একটা মাত্র শব্দে কৈফিয়ত দাখিল করলেন, অ্যাটেম্পটেড মার্ডার। কি, কি বললেন? অ্যাটেম্পটেড মার্ডার মানে? আগে হ্যাঁ ডক্টর, খুনের চক্রান্ত। মৃত্যুর 3 সপ্তাহ আগে মিস জনসন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনার। আলবাত, ওর সেই হতভাগা কুকুরটা, ওর বলটায় পা পড়ে। আগে না ডক্টর, ওর পদস্খলনের হেতু সিঁড়ির মাথায় কেউ গোপনে আড়াআড়ি ভাবে
একটা কালো রঙের টোন সুতো টান টান করে বেঁধে রেখেছিল। সারমেয় গেন্ডু সম্পূর্ণ নির্দোষ। ডক্টর দত্ত নির্বাক হয়ে তাকিয়ে রইল সিলিং ফ্যানটার দিকে। তার স্ত্রী বর্তমান কিনা জানি না, কিন্তু ওর সেই হতভম্ব দৃষ্টি দেখে মনে হচ্ছিল মিসেস দত্তকে কেউ চুলের মুঠি ধরে ওই সিলিং ফ্যানটার সাথে বেঁধে দিয়েছে। ধর্মপত্নীকে আকাশপথে ঘূর্ণায়মান অবস্থায় দেখছেন উনি। লুল্লু নয়, কোমাগাতা মারু নয়, এবার সারমেয় গেন্ডুক। আত্মস্থ হয়ে অস্ফুটে বললেন, এই কথা কে বলল আপনাকে? আমাকে কে বলল সে কথা উচ্চ থাক ডক্টর। আপনাকে বলছেন P.K. বসু, গোয়েন্দা। টিপি সেন সাংবাদিক নয়। কুঞ্চিত ভ্রুভঙ্গি করে উনি বলে উঠলেন, তাহলে পামেলা আমাকে সে কথা বলেনি কেন? তার হেতুটা সহজবোধ্য। রাত 10টার পর মরকত কুঞ্জে যে কজন ছিল তারা সবাই ওর নিকট আত্মীয় পরিবারের লোক এবং ওর ওয়ারিশ। মিনিট খানেক নীরব থেকে উনি বললেন, তা সত্ত্বেও আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাদের দুজনের মধ্যে অন্তত একজনকে ও বলতো, আমি অথবা উষা। আপনি সম্পূর্ণ বাইরের লোক। মামু গম্ভীরভাবে বলল, ডক্টর দত্ত, নিজের দেহে ক্যান্সারের লক্ষণ আশঙ্কা করলে মানুষ নিকট আত্মীয়ের কাছে তা গোপন করে, অকুণ্ঠভাবে জানায় সম্পূর্ণ বাইরের লোককে, ডক্টরকে। ঠিক তেমনি নিজের পরিবারের মধ্যে হত্যাকারীর লক্ষণ দেখলে মানুষ তা ডাক্তারের কাছে গোপন করে, জানায় গোয়েন্দাকে। আবার বেশ কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন ডক্টর দত্ত। তারপর বললেন, প্যামেলা আমার বাল্য বান্ধবী, আমার ছোট বোনের মতো। আমার দুরন্ত কৌতূহল হচ্ছে সবকিছু জানতে, কিন্তু না, তা আমি জানতে চাইবো না। শুধু একটা কথা বলুন তো, কে সেই দড়িটা খাটিয়েছিল তা কি আপনি আন্দাজ করতে পেরেছেন? আমাকে মাফ করবেন ডক্টর, আমার মক্কেলের নির্দেশ ছিল ব্যাপারটা সম্পূর্ণ গোপন রাখতে। কিন্তু আপনার মক্কেল যদি পামেলা হয় তাহলে সে তো মৃতা। ডক্টর, মৃত্যুর পর আপনি কি জানাতে পারেন আপনার কোন পেশেন্ট সিফিলিসে ভুগছিল? আই সি। না, প্রফেশনাল এথিক্সে আমাকে গোপন করতে হয়। কিন্তু তদন্তটা তাহলে এখনো চালিয়ে যাচ্ছেন কেন? আপনার মক্কেল তো মৃত। এক্স্যাক্টলি ডক্টর, এক্স্যাক্টলি। ওখানেই আপনার প্রফেশনের সাথে আমার প্রফেশনের সাদৃশ্য এবং পার্থক্য। আপনার জীবিকা পূর্ণচ্ছেদ রোগীর মৃত্যুতে, আমার জীবিকার প্রারম্ভ ক্ষেত্র বিশেষে মক্কেলের মৃত্যুতে। প্রফেশনাল এথিক্সের নির্দেশে তদন্তটা আমাকে চালিয়ে যেতে হবে ডক্টর, মক্কেল পেমেন্ট করুক বা না করুক। মৃত্যুর পর ডাক্তারের সাথে রোগীর যে একটা গোপনতার সম্পর্ক থাকে তা তো এই মাত্র আপনি স্বীকার করলেন। বুঝলাম। ওয়েল, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার জিজ্ঞাসা, প্রথমবার ব্যর্থ হয়ে কি দ্বিতীয়বার সেই চেষ্টা করেনি অজ্ঞাত এতটাই? মানে পামেলার মৃত্যু অস্বাভাবিক কিনা? না 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 ব্যারিস্টার সাহেব, না। পামেলার মৃত্যু নিতান্ত স্বাভাবিক। দীর্ঘদিন জন্ডিসে ভুগে মৃত্যু। বাসুমামু একটু ঝুঁকে এলেন। ছেদিলালের সাথে তার কথোপকথনের নিখুঁত বর্ণনা করলেন। মনে হচ্ছিল সমস্ত কথোপকথনটাই যেন ওর মস্তিষ্কের কোনো গ্রেসেলের ক্যাসেটে রেকর্ড করা। আদন্ত শুনে বৃদ্ধ বললেন, বুঝেছি কি বলতে চাইছেন। হ্যাঁ, এমন নজির আছে বটে। পারিবারিক চিকিৎসক আর্সেনিক পয়জনিং ধরতে পারেনি, ভেবেছে অ্যাকিউট গ্যাস্ট্রিক এন্টেরোটাইটিস, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তো একবার বমি করেছিল বটে, কিন্তু পেটে যন্ত্রণা তো ছিল না। আর্সেনিকের লক্ষণ
কিছুই তো পাইনি। না, আমি নিশ্চিত পামেলার মৃত্যু হয়েছে জন্ডিসেই। আরো পরিষ্কার ভাষায় বললে ইয়ালো অ্যাট্রপি অফ দ্য লিভার। আর্সেনিক না। বাসুমাম্মু তার সেই ম্যাজিশিয়ানের ঢঙে পকেট থেকে বার করে আনলেন একখণ্ড কাগজ। বললেন, দেখুন তো, এতে আপত্তিকর কিছু আছে? ডক্টর দত্ত খুঁটিয়ে দেখলেন। বললেন, ডক্টর প্রীতম ঠাকুরের প্রেসক্রিপশন দেখছি। আশ্চর্য, পামেলা তো আমাকে বলেনি কথা কিছু। বলেনি সঙ্গত কারণে, যেহেতু এ ওষুধ তিনি আদৌ খাননি। কিন্তু আপনি আমাকে বলুন তো, এতে আপত্তিকর কিছু আছে কি? ডক্টর দত্ত আবার প্রেসক্রিপশনটা খুঁটিয়ে দেখলেন। বললেন, না না, নেই। আমি অবশ্য এই জাতের আসরিক চিকিৎসায় বিশ্বাসী নই, বিশেষত বয়স্ক রোগীর ক্ষেত্রে, ক্রনিক কেসে। কিন্তু আমি হচ্ছি ওল্ড স্কুল। রাতারাতি বাজিমাত করা আমার ধাত নয়। তরুণ চিকিৎসকেরা আশু ফল পাওয়ার আশায় এই ধরনের ওষুধ খুব প্রেসক্রাইব করে। রোগীর সিস্টেমে তা একটা দীর্ঘমেয়াদী ক্ষতি করে। যা হোক, এতে আপত্তিকর কিছু নেই। অ্যাটলিস্ট আর্সেনিকের নামগন্ধ তো নেই। সেকেন্ডলি, আপনি যদি মনে করেন আপনার কোনো ইনসমনিয়ার রোগীকে দৈনিক একটা করে ক্যাম্পোজ খেতে হবে 3 সপ্তাহ ধরে, তাহলে আপনি কি 21টা ট্যাবলেটের প্রেসক্রিপশন একসাথে করেন? ডক্টর দত্ত বললেন, এখন সেই কথাই বলছি। ওই জাতীয় আসরিক চিকিৎসায় আমার বিশ্বাস নেই তো। ইনসোমনিয়ার ক্রনিক রোগীকে 3 সপ্তাহে ক্রমাগত একটা করে কম্পোজ খাওয়ার পরামর্শ আমি দিই না। এতে দেখা যায় এরপর দৈনিক 2টো দরকার পড়ে। তাছাড়া একসাথে 2 পাতা ঘুমের ওষুধ কিনে বাড়িতে রাখাটা খুব বিপজ্জনক। ঘুম না আসার যন্ত্রণায় রোগী কখনো কখনো একসঙ্গে বেশি ট্যাবলেট খেয়ে ফেলে, হয়তো ভুল করেই। আপনি নিশ্চয়ই জানেন, ওভারডোজ হলে রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী। ঘুম ভাঙবেই না। তাই অদ্ভুত প্রশ্নের কারণ কি? ধরুন, জ্ঞান বৃদ্ধি মানসে। বুঝেছি, এটা আপনার প্রফেশনাল সিক্রেসি। যা হোক, আর কোনোভাবে আপনার প্রচেষ্টায় আমি কি সাহায্য করতে পারি? আমি সর্বান্তকরণে আপনার সাফল্য কামনা করি, মিস্টার বাসু। পামেলা চিরশান্তির দেশে গেছে। তার মৃত্যু স্বাভাবিক, কিন্তু তাকে মরণের পথে ঠেলে দেওয়ার ওই জঘন্য চক্রান্ত যদি কেউ করে থাকে, সে ব্যর্থ হোক বা না হোক, তাহলেও তাকে আপনি খুঁজে বার করুন। তার প্রাপ্য শাস্তিটা পাওনা আছে। পামেলা পামেলা আমার বাল্য বান্ধবী শুধু নয়, তাকে, ওয়েল ওয়েল, স্বীকার করি, আমি ভালোবাসতাম। থ্যাঙ্কস ফর ইওর ক্যান্ডিড কনফেশন, ডক্টর। তাহলে আপনাকে আর একটা উপকার করতে হবে। আমার অনুসন্ধান কার্যের একটা অন্তরায়কে সরিয়ে দিতে হবে, ডক্টর। বলুন। আপনাদের ওই মেরিনগরের মিস মার্পেলকে আটকাতে হবে। গোয়েন্দার পেছনে তিনি ক্রমাগত গোয়েন্দাগিরি করে গেলে আমার পক্ষে কাজটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে। আই সি। উষা মাঝে মাঝে খুব বাড়াবাড়ি করে। কেন যে সে আপনার পেছনে লেগেছে কে জানে। তার 3টে সম্ভাব্য হেতু, ডক্টর। এক, বৃদ্ধার হাতে কাজ নেই, তাই খই ভাজতে ভালোবাসেন। একা মানুষ, সময় কাটে না, তাই শৌখিন গোয়েন্দার ভূমিকাটি গ্রহণ করেছেন। দিব্যি সময় কেটে যাচ্ছে। 2, মেদিনীনগরে তার এক সুখ্যাতি আছে, বুদ্ধিমতী বলে, ধূর্ত বলেও। মিস মার্পেল অফ মেরিনগর তার মুকুটে একটি নতুন পালক লাগাতে উদগ্রীব হয়েছেন। এক্ষুনি আপনি যে কথাটা বললেন সেটা তিনিও বলতে পারতেন আপনার সম্বন্ধে। ঠিক বুঝলাম না তৃতীয় যুক্তিটা? কিছু মনে করবেন না, ডক্টর, এ শুধু একাডেমিক ডিসকাশন। মিস বিশ্বাস, মিস জনসন আর আপনি বাল্য সহচর। আপনি মিস পামেলা জনসনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন,
হয়তো তার চারিত্রিক দৃঢ়তা, হয়তো তার সৌন্দর্যে অভিভূত হয়ে। মিস উষা বিশ্বাসের অবচেতনে তাই প্যামেলার প্রতি একটা ঈর্ষা, আপনার প্রতি একটা অভিমান অর্ধ শতাব্দী কাল ধরে তিলে তিলে সঞ্চিত হয়েছে। এই অবশ্য আমার অনুমান, ডক্টর। তাই হয়তো শুধু আপনাকে মোহিত করার জন্যই মিস মার্পেল তার বুদ্ধি দৌড় দেখাচ্ছে। বাই দা ওয়ে, আপনার বাবার কোনো ডায়েরি কি আপনি খুঁজে পেয়েছেন? মনে হলো ডক্টর দত্ত অন্যমনস্ক হয়ে পড়েছেন, কি যেন গভীরভাবে চিন্তা করছেন। মিনিট খানেক আত্মসমাহিত অবস্থায় নিশ্চুপ হয়ে বসে থাকার পর হঠাৎ যেন সম্বিত ফিরে পেলেন। বলেন, হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলেন? আমি সেবার চলে যাবার পর আপনি কি কোনো ডায়েরি খুঁজে পেয়েছেন? হঠাৎ হো হো করে হেসে ওঠেন দত্ত সাহেব। ও নো নো, এটা ওই মিস মার্পেলের উর্বর মস্তিষ্কের কল্পনা। আপনি চলে যাওয়ার পর সে আমার বাড়িতে হানা দিয়েছিল। আমাকে কি বলবো, যা নয় তাই করে গালমন্দ করলো। আমি গবেট, আমার মাথায় গোবর পোড়া। আমার নাকি প্রথম থেকেই বোঝা উচিত ছিল। আপনি জোসেফ হালদারের জীবনী লিখতে আদৌ আসেননি। আপনি টুকু, সুরেশ বা হেনা নিয়োজিত একজন গোয়েন্দা। এসেছেন পামেলার মৃত্যু অথবা উইল সম্বন্ধে কোনো একটা রহস্য উদ্ঘাটন করতে। সে নিজেই ওই টোপটা ফেলতে চেয়েছিল, যাতে আপনি আমার সাথে দেখা করতে আসেন, তখন সেও উপস্থিত থাকবে। আমরা দুজনে গোয়েন্দার মুখোশটা খুলে আপনাকে বেইজ্জত করব। মামু বলেন, কিন্তু আমার পরিচয়টা মিস বিশ্বাস কেমন করে পেলেন? সহজেই, মেয়েটির সাথে যোগাযোগ করে। তাকে নাকি আপনি আপনার পরিচয়টাই দিয়েছেন? ঠিক তখনই ডাক্তার সাহেবের টেলিফোনটা বেজে উঠল। উনি বসেছিলেন যে চেয়ারে, তার পাশেই টেলিফোন রিসিভার। তুলে নিয়ে উনি আত্মপরিচয় দিলেন। এবারও সে সময় আমরা এক প্রান্তের কথাই শুনতে পেয়েছিলাম, কিন্তু আলাপচারিতার পর ডাক্তার সাহেব আদ্যান্ত কথোপকথনটাই আমাদের জানিয়েছিলেন। এবারে পাঠককে বঞ্চিত করব না, দুপ্রান্তের কথাই পরপর সাজিয়ে দেওয়া যাক। হ্যালো, ডক্টর দত্ত বলছি। টিকটিকিটা কি তোমার বাড়িতে? কে? উষা? টিকটিকি মানে? ডিটেকটিভ শব্দটার বাংলা পরিভাষা টিকটিকি, তাও জানো না? তোমার বাবা ডায়েরির খোঁজে সে টিকটিকি কি ওখানে যায়নি? হ্যাঁ, এসেছিল তো, এই একটু আগে চলে গেল। ইস, নাটকীয় দৃশ্যটা আমার দেখা হলো না। তুমি ওর নাকে ঝামা ঘষে দিয়েছো তো? ঝামা মানে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার কথা তো 50 বছর ধরে তুমি বুঝতে পারলে না, পিটার? সে আবার আজ নতুন কি বুঝবে? ও কি বললো, মিস্টার কোমাগাতা মারু? শোনো উষা, তুমি পার্টলি কারেক্ট। ভদ্রলোক স্বীকার করেছে ওর নাম পি.কে. বাসু, টিপি সেন নয়। ছদ্মনাম নিতে বাধ্য হয়েছিল ব্যাপারটা গোপন রাখতে। হুম, কিন্তু কোন ব্যাপার? মৃত্যু না উইল? আরে না না, মিস্টার বাসু আঙ্কেল জোসেফের জীবনীটা সত্যই লিখছেন। এই যে বললে ব্যাপারটা গোপন রাখতে, তাই তো বলছি। মানে মিস্টার বসু চান না কথাটা জানাজানি হয়ে যাক। আই মিন, উনি জোসেফ হালদার আর কোমাগাতা মারুর ওপর একটা রিসার্চ করছেন। টিকটিকিটা বুঝি তাই বুঝেই গেল তোমায়? তোমার মাথায় নিরেট ষাঁড়ের গোবর, পিটার। ওহ, এই নতুন টোপটা ফেললো আর তুমি কপাত করে গিলে ফেললে। তা আঙ্কেল হ্যারল্ডের ডায়েরির কথা তুমি কি বললে? কি আবার বলবো, ডায়েরিটা ওর হাতে দিয়ে দিলাম। ডায়েরিটা মানে? আরে বাবা, ডায়েরিটা সেই যেটায় আঙ্কেল জোসেফ আর কোমাগাতা মারুর কথা আছে। মানে? এবার যে তোমাকে পাগলা গারদে পাঠাতে হবে, পিটার। ফিজিশিয়ান, হিল দাইসেলফ। সকাল থেকে কপেক টেনেছো। ওহো, আমারই ভুল, তোমাকে বলা হয়নি উষা। আমার কেমন যেন সন্দেহ হলো। সমস্ত কাগজপত্র হাতড়াতে বসলাম। কি অদ্ভুত কোইন্সিডেন্স দেখো,
খুঁজে পেয়ে গেলাম বাবার একটা অতি জীর্ণ ডায়েরি 1914-এর। তাতে জোসেফ কাকার বিষয়ে অনেক কথা আছে। গুরজিৎ সিং আর ক্ষমাকাতা মারুর কথাও আছে উষা। তা তুমি কেমন করে আন্দাজ করলে বলো তো? ইউ আর ইউ আর আ জুয়েল অফ আ স্লুথ, আ জিনিয়াস। এরপর নাকি মিনিট খানেক ও প্রান্ত সম্পূর্ণ নীরব। হ্যালো হ্যালো উষা, উষা, হ্যালো, আর ইউ স্টিল দেয়ার? মিস বিশ্বাস কোনো ক্রমে বলেন, সত্যি কথা বলছো পিটার? ডায়েরিটা কোথায়? মিস্টার বাসু নিয়ে গেলেন, বললেন কয়েকটা পৃষ্ঠার ফটোকপি করে ডায়েরিটা আমাকে ফেরত দিয়ে যাবেন, তখন দেখাবো। আবার কিছুক্ষণ নীরবতা। তারপর মিস বিশ্বাস শান্তভাবে বলেন, সন্ধ্যাবেলা একবার আমার কাছে এসো দেখিন। আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা কেমন যেন আই মিন রিল করছে। লুল্লু এবার মিস বিশ্বাসের চুলের মুঠি খামচে ধরেছে। মধ্যাহ্ন আহার সেরে আমরা যখন দুজন কাঁচরাপাড়া থেকে মরকতকুঞ্জের দিকে আসলাম, তখন রোদের তেজ কমেনি। বেলা 3:30 মাত্র বাজে। একটু আগে নাকি কলকাতা থেকে এসেছে মিনতি মাইতি। আমাদের দেখে সে যথারীতি পাগলামো শুরু করে দিল। কিভাবে আমাদের যথাচিতভাবে আপ্যায়ন করা যায় তা সে যেন বুঝেই উঠতে পারছে না। প্রথমেই বলল, একটা কথা বাসুমাম্মু, কাল আমার একটা দারুণ ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করতে হবে। বলুন, আমায় আপনি ক্ষমা করেছেন। তোমার অপরাধটা কি আগে তো বলো, তারপর তো ক্ষমা করার প্রশ্ন উঠবে। আজ রাত্রে আপনারা এখানে খেয়ে যাবেন, আর যাবারই বা কি দরকার, রাতে এখানেই থাকবেন, কাল সকালবেলা ফিরে যাবেন না হয়। আপনার জন্য সব কিছু কলকাতা থেকে বাজার করে এনেছি, শান্তি রান্নাও জড়িয়ে দিয়েছে। কিন্তু আমার এমন ভুলো মন, আপনাকে বলাই হয়নি। আমার উচিত ছিল রানী মামিমাকে আর সুজাতা বৌদিকেও নিমন্ত্রণ করার। সবই ভুল হয়ে গেছে আমার। মামু বললেন, ওহ, এই কথা। শোনো মিনতি, আমরা দুজন তোমার নেমন্তন্ন নিচ্ছি, কিন্তু খাবার খেয়ে রাত করে হলেও আমাদের কলকাতায় ফিরতেই হবে, উপায় নেই। তাই ডিনারটা যেন একটু আর্লি হয়, ধরো 7:30 নাগাদ। তোমার রানী মাইমা আর সুজাতা বৌদি এখন কলকাতায় নেই, তুমি কাল তাদের নিমন্ত্রণ করলেও আনা যেত না। কিন্তু আমরা এখনো তোমার দোরগোড়াতেই দাঁড়িয়ে আছি, আমাদের বসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বসুন বসুন। আহা, কি অন্যায় যে আমার, দোরগোড়াতেই আটকে দিয়েছি। আমরা বৈঠকখানায় এসে বসি। মামু জানতে চান, শান্তি কোথায়? সে রান্নাঘরে ব্যস্ত শুনে দরজাটা বন্ধ করে দিয়ে বললেন, তুমি ওইখানে বসো, তোমাকে যে কথাটা বলবো বলে এসেছি তা এবার বলে ফেলি। মিনতি এমন ভাবে বসলো যেন সে শিবরাত্রির ব্রত কথা শুনতে বসেছে। তোমাকে সেদিন আমি বলেছিলাম মিস প্যামেলা জনসনের একখানা চিঠি আমি পেয়েছি। তুমি ধরে নিয়েছিলে সেই 5খানা 100 টাকার নোট চুরি যাওয়ার বিষয়ে তিনি আমাকে তদন্ত করতে বলেছেন। সেটা কিন্তু ঠিক নয়। উনি আমাকে লিখেছিলেন একটা অন্য বিষয়ে তদন্ত করতে। উনি কেমন করে সিঁড়ি দিয়ে উল্টে পড়লেন। হ্যাঁ, সে কথা তো সেদিন আপনি আমায় বলেছিলেন। তাতে আমি বলেছিলাম যে তদন্ত করার কি আছে, সে তো ফ্লিসির বলটা পায়ে পড়ায়। আমি একটু অবাক হলাম। মিনতির কাছ থেকে এই জাতীয় স্মৃতিশক্তি আমি আশা করিনি। চকিত আমার আবার সেই একই কথা মনে পড়ল। মেয়েটি কি হাবাগোবা না ধূর্ত? মামু এটা লক্ষ্য করলেন কিনা জানি না, বললেন, না মিনতি, ফ্লিসির বলে পা পড়ায় তার পদস্খলন হয়নি, হয়েছিল সম্পূর্ণ অন্য কারণে। কিন্তু আমি যে দেখলাম বলটা ম্যাডামের পায়ের কাছে পড়ে আছে। কিন্তু কেমন করে এলো? রাত্রে সবাই শুতে যাওয়ার সময় বলটা সিঁড়ির নিচে ছিল,
অথবা ড্রয়ারের ভেতর, তাই না? না, ড্রয়ারে ছিল না, সিঁড়ির নিচেই ছিল। ম্যাডাম সিঁড়িতে উঠতে উঠতে সেটা নজর করেছিলেন, আমাকে বলেওছিলেন ওটা তুলে রাখতে, কিন্তু আমি না ভুলে গেছিলাম। তবেই দেখো, বলটা সিঁড়ির নিচে স্থির ছিল, ওপরে না। বলটা কেমন করে একতলা থেকে দোতলায় উঠলো মিনতি? ঋষি নিশ্চয়ই মুখে করে তুলে এনেছে। তা কি সম্ভব? তোমরা যখন দোতলায় উঠে যাচ্ছ তার আগে সদর দরজা বন্ধ হয়েছে। ফ্লিসি তার আগেই বাড়ির বাইরে গেছে। সে ফিরে এসেছিল ভোর রাতে, তাই না? তুমি চুপি চুপি তাকে দরজা খুলে ভেতরে নিয়ে এসেছিলে, মনে পড়েছে? তার মানে বলটা ফ্লিসি মুখে করে ওপরে নিয়ে যায়নি মিনতি, যেতে পারে না। ফ্লিসির অ্যালিবাই প্রতিষ্ঠিত। যুক্তিটা এমন কিছু কঠিন নয়, কিন্তু বেশ কিছুটা সময় লাগলো ওর ব্যাপারটা বুঝে নিতে। যেন ধাপে ধাপে পিথাগোরাস থিওরেমের প্রমাণটা প্রাণিধান করলেন। তারপর বললে, তাহলে বলটা কেমন করে দোতলায় এলো স্যার? তাতে পা পড়েই? না মিন্টি, তাতে পা পড়ায় ম্যাডাম হড়কে যাননি। তার পদস্খলন হয়েছিল সম্পূর্ণ অন্য কারণে। কেউ একজন সিঁড়ির ল্যান্ডিং এ শেষ ধাপে আড়াআড়ি একখানা কালো রঙের টোন সুতো বেঁধে দিয়েছিল। একদিক বাঁধা ছিল সিঁড়ির রেলিং এ, অন্য প্রান্ত একটা পেরেকে। দেওয়ালের দিকে পেরেকটাকেও গেঁথে দিয়েছিল, তার মাথাটা ভার্নিশ করা। এটা পিথাগোরাসের থিওরেম নয়, দ্বিমাত্রিক জ্যামিতির অঙ্কই নয়, স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি। ওর বোধগম্য হলো না। শান্তি রান্নাঘরে ব্যস্ত আছে কিনা পরখ করে নিয়ে আমরা তিনজন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম। স্কার্টিং এর গায়ে পেরেকটা দেখিয়ে উনি বললেন, এই দেখো তার প্রমাণ। এ পেরেকটা কতদিন আছে ওখানে? বকনা বাছুরের সেই দৃষ্টিটা ফিরে এসেছে। ওর গলকণ্ঠটা বার কয়েক ওঠানামা করলো। তারপর বললে, আসুন ওই ঘরে গিয়ে বসি। সেটা মিনতির শয়নকক্ষ। এখন সে এই ঘরে শোয় না, কিন্তু ম্যাডামের জমানায় সে এই ঘরেই শুতো। ঘরে একটি খাট, একটি আলনা আর একটা কাঠের আলমারি, তার গায়ে প্রমাণ সাইজের আয়না। আমরা কোথায় বসলাম সেটাও ভ্রুক্ষেপই করল না। নিচে খাটে বসে রীতিমতো হাঁপাতে থাকে। অনেকক্ষণ পর মনস্থির করে বলে, আপনি বলতে চাইছেন মানে কেউ ম্যাডামকে এভাবে? হ্যাঁ মিনতি, সুতোটা যে খাটিয়েছিল সে জানতো মাঝরাতে মিস জনসন ওপর নিচ করেন। তার বয়স হয়েছে, চোখে ভালো দেখেন না। সুতোটা কালো রং করা, যাতে চট করে নজরে না পড়ে। সে লোকটা চেয়েছিল যাতে উনি উল্টে পড়েন এবং মারা যান। মারা যান? তার মানে এটা তো খুন। মারা গেলে তাই বলা হতো। এখন একে আইনের ভাষায় বলা যায় অ্যাটেম্পট টু মার্ডার বা খুনের চক্রান্ত। কিন্তু কিন্তু এ কাজ কে করবে? সবাই তো ঘরের লোক, বাইরের লোক তো কেউ ছিল না। তা ছিল না, তবে সে রাত্রে ওই পতনজনিত দুর্ঘটনায় যদি তার মৃত্যু হতো, তাহলে তিনি দ্বিতীয় উইল করার সুযোগটি পেতেন না। ওই ঘরের লোকেরাই তার সম্পত্তি পেত। যে লোকটা মৃত্যু ফাঁদ পেতেছে সেও সম্পত্তির ভাগ পেত, নয় কি? মিনতি বজ্রাহত হয়ে গেল। অন্তত তার মুখভঙ্গি দেখে তো তাই মনে হলো, যদি না সে অতি দক্ষা অভিনেত্রী হয়। এখন নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। এটাই আমাকে তদন্ত করে দেখতে বলেছিলেন মিস জনসন। তিনি জানতেন ওই চারজনের মধ্যে একজন ওকে মেরে ফেলার চেষ্টা করছে। সে স্মৃতিটুকু সুরেশ, হেনা অথবা প্রীতম, ঠিক কে তা তিনি স্থির করে উঠতে পারেননি।
কিন্তু এটুকু বুঝতে পেরেছিলেন যে ওদের মধ্যেই আছে সেই ভয়ঙ্কর শয়তান, আর সেই জন্যই তিনি উইলটা পাল্টে ফেলেন। মিনতি জবাব দিল না, শুধু অদ্ভুত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এখন বলো তো আমায়, ওই পেরেকটা কবে তোমার নজরে পড়ে? মিনতি এবারও জবাব দিল না, নেতিবাচক রিবা ভঙ্গি করলো শুধু। যে পেরেকটা পুঁতেছে সে সম্ভবত মাঝরাত্রে কাজ করেছে, সবাই ঘুমিয়ে পড়ার পর। তুমি কি কোনো রাত্রে কোনো কাঠের গায়ে পেরেক ঠোকার শব্দ শুনেছিলে? এবার গ্রীবা ভঙ্গিও করল না, মুখটা ক্রমশ লাল হয়ে উঠছে তার, সে যেন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। অথবা কোনো রাত্রে কি ভার্নিশের গন্ধ পেয়েছিলে? টাটকা ভার্নিশের গন্ধ? হঠাৎ মনস্থির করলো মিনতি, চট করে উঠে দাঁড়ালো, বললে, আমি জানি ভাসুমামু, কে এই মৃত্যু ফাঁদটা পেতেছে। তুমি জানো? কি জানো? কেমন করে জানো? আমি নিজের চোখে দেখেছি, আমি চিনতে পেরেছিলাম, আমি জানি। কি? কি দেখেছিলে নিজের চোখে? বলো বলো, সব কথা খুলে বলো আমায়। এবার আর হড়বড় করলো না আদৌ, মোটামুটি গুছিয়েই নিজের বক্তব্যটি পেশ করলো। তারিখটা সে মনে করতে পারল না, তবে এটুকু মনে আছে তখন অতিথিরা সবাই মরকতকুঞ্জে এসে গেছেন, আর ঘটনাটা ঘটে ম্যাডামের পদস্খলনের আগে। সে রাত্রে ওর নিজেরও ঘুম আসছিল না, জেগে জেগেই বিছানাতে শুয়েছিল। ওর ঘরের দরজাটা খোলাই থাকে, যাতে ম্যাডাম ডাকলে ও শুনতে পায়। মাঝরাত্রে কত রাত সে জানে না, একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, ঠক 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 ঠক। প্রথমে ভেবেছিল দোতলার কোনো ঘরের মশারি টানানোর দড়িটা আচমকা খুলে গেছে। কোনো ঘরেই তো খাট পালঙ্কের সঙ্গে ছত্রি নেই, দেওয়ালে পেরেক খাটানো। মিনতির মনে হলো কোনো ঘরের পেরেক অসাবধানে উপড়ে এসেছে, ঘরের বাসিন্দা সেটা নতুন করে দেওয়ালে পুঁতছে। যুক্তিসম্মত সিদ্ধান্ত, তাই ও নিশ্চিত হয়ে ঘুমোবার চেষ্টা করে। ঘুমিয়ে পড়েছিল কিনা তা ওর মনে নেই, একটু পরেই, কত পরে তাও নিশ্চিত হয়ে বলতে পারছে না, একটা অদ্ভুত গন্ধ পেল। বাল্যকালে সে নাকি অগ্নিদাহের কবলে পড়ে, তখন ওর বাবা মা বেঁচে, ওদের খোড়ো ঘরে আগুন লেগে যায়। সেই থেকেই অগ্নিকাণ্ডের বিষয়ে ওর অবচেতনে একটা অবসেশন আছে। প্রায় মাঝরাতে ও পোড়া পোড়া গন্ধ পেয়ে উঠে বসে। সেদিনও ও উঠে বসলো খাটে, ভালো করে শুকে দেখলো, না, পোড়া পোড়া গন্ধ তো নয়, এ তো রঙের গন্ধ। রং ঠিক নয়, বছরখানেক আগে ম্যাডাম তার সেগুন কাঠের কিছু ফার্নিচার পালিশ করিয়েছিলেন, এটা তো সেই গন্ধ। মিনতি অবাক হলো, মাঝরাতে এমন গন্ধ কোথা থেকে আসছে। তখনই তার নজরে পড়ে আলমারির গায়ে আটকানো প্রমাণ সাইজের আয়নাটার দিকে। আয়নার ভেতর দিয়ে খোলা দরজার ওপাশে সিঁড়ির ল্যান্ডিংটা দেখা যায়। একটা বাল্ব সারা রাতই জ্বলে, সেই আলোয় ও স্পষ্ট দেখতে পেল। কি? কি দেখলে তুমি? ওকে ওকে দেখলাম, সিঁড়ির চাতালে নিচু হয়ে সে কিছু একটা জিনিস কুড়িয়ে নিচ্ছে, ঠিক এখন যেখানে পেরেকটা পোতা আছে সেখানেই। আমি কিন্তু অবাক হইনি, আমার মনে হলো ওর হাত থেকে কিছু পড়ে গেছে, তাই কুড়িয়ে নিচ্ছে, হয়তো বাথরুমে গেছিল। কাকে দেখলে তুমি? দোতলায়। দোতলায় একমাত্র ম্যাডামের ঘরের সংলগ্ন বাথরুম আছে, আর কোনো ঘরে তো নেই। কিন্তু কি আশ্চর্য দেখুন, ঠিক সে সময় আমার মনে পড়েনি যে কোনো ঘর থেকে বাথরুমে যেতে হলে সিঁড়ির দিকে আসার তো দরকার নেই। কমন বাথরুমটা বারান্দার একেবারে উল্টো দিকে। বুঝলুম, কিন্তু কাকে দেখলে তুমি? কে নিচু হয়ে কিছু কুড়োচ্ছিল? টুকু দিকে। স্মৃতিটুকুকে? হ্যাঁ। মিনতি, তুমি যা বলছো তার গুরুত্ব বুঝতে পারছো? প্রয়োজনে কাঠগড়ায় দাঁড়িয়ে হলফ নিয়ে
এ কথা তোমাকে বলতে হবে। হঠাৎ কি যেন হলো মিনতির। বললে, প্রয়োজনে তাই বলবো স্যার। ম্যাডাম স্বর্গে গেছেন, কিন্তু কেউ যদি তাকে এভাবে খুন করতে চায় তাহলে তার সাজা হওয়া উচিত। ঠিক কথা, কিন্তু ভেবে দেখো, ইলেকট্রিক বাল্বটা মাত্র 20 ওয়াটের, সিঁড়িতে আবছা আলোই ছিল, তুমি ওকে দেখেছিলে ঘুম ঘুম চোখে। তুমি আদালতে হলফ নিয়ে শুধু একটাই কথা বলতে পারো যে একটি নারী মূর্তিকে তুমি দেখতে পেয়েছো। সে স্মৃতিটুকু, হেনা বা শান্তি, যে কেউ তো হতে পারে। না না না, শান্তি অমন নাইটি পড়ে না স্যার। তাছাড়া ওর ব্রোচটায় আলো পড়ে চিকচিক করে উঠেছিল। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে, মনে আছে। ওর কাঁধের ব্রোচে দুটো অক্ষর স্পষ্ট দেখতে পেয়েছিলাম আমি, টি আর এইচ, মানে টুকু হালদার। ছি 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 ছি, শেষকালে টুকু দি। উত্তেজিত হয়েও না মিনতি, আগে আমাকে ব্যাপারটা সমঝে নিতে দাও। নাও, তুমি সরে এসো দেখিন, আমি ওই খাটে শোবো। কোন দিকে মাথা করে শুয়েছিলে তুমি? এই দিকে? বেশ, আমি শুচ্ছি। তুমি ওই সিঁড়ির ল্যান্ডিং এ চলে যাও তো। ঠিক যে ভঙ্গিতে ওকে কিছু কুড়িয়ে নিতে দেখেছিলে সেইভাবে কুড়িয়ে নেবার ভঙ্গি করো। আমি নিজে পরীক্ষাটা করে দেখব। মিন্টিকে ব্যাপারটা বুঝিয়ে দিতে কিছুটা সময় লাগলো। তারপর সে এগিয়ে গেল, সিঁড়ির মাথায় কিছু কুড়িয়ে নেওয়ার অভিনয় করে ঘরে ফিরে এলো। বাসু সাহেব দেওয়ালের দিকে মুখ করে আয়নার ভেতর থেকে দৃশ্যটা দেখলেন। তারপর বললেন, চলো এবার সবাই নিচে যাই, কিন্তু তার আগে একবার ভেবেচিন্তে বলো দেখি মিনতি, তুমি সত্যি স্মৃতিটুকুকে চিনতে পেরেছিলে অত কম আলোয়? পেরেছিলাম স্যার, টুকুদিকে আমি তো খুব ভালো করে চিনি। আমার আমার ভুল হয়নি স্যার, আমার ভুল হয়নি। ফেরার পথে মামু একেবারে গভীর চিন্তায় নিমগ্ন রইলেন। আমার দু একটা প্রশ্নের জবাবে হু হা করে গেলেন শুধু। একবার মন খুলে দু চার কথা বললেনও। আমি প্রশ্ন করেছিলাম, আপনার কি মনে হয় মিনতি মাইতি অত কম আলোয় ঠিক করে চিনতে পেরেছিল স্মৃতিটুকুকে? তার জবাবে উনি বললেন, ওই কথাটাই আমি ভাবছি কৌশিক। শোনা মাত্র আমার মনে হয়েছিল কোথায় কি যেন একটা অ্যাপারেন্ট ফ্যালাসি আছে। অ্যাপারেন্ট ফ্যালাসি মানে? আপাত অসঙ্গতি, যা হবার নয় তাই। একটা উদাহরণ দিন, তাহলে বুঝবো। ধরো কেউ যদি বলে এবছরের গুড ফ্রাইডে ছুটিটা রবিবারে পড়ায় একটা ছুটির দিন কমে গেল, কিংবা জুলিয়াস সিজারের একটা স্বর্ণ মুদ্রা আবিষ্কৃত হয়েছে যাতে সালটা ছাপা আছে 55 BC, যেটা হবার কথা নয়, হয় না তাই। তোমারও এমনটা মনে হয়নি? না তো, কোথায় দেখতে পেলেন আপাত অসঙ্গতি? কি জাতের অসঙ্গতি? উনি অসহিষ্ণু হয়ে বলে ওঠেন, কোথায় কি জাতের মনে করতে পারলে তো বুঝেই ফেলতাম। মিন্টির ওই ঘরটায়, মিন্টির ওই স্টেটমেন্ট, সমস্ত ঘটনা আর কথোপকথনটা আমি খতিয়ে দেখতে থাকি। অসঙ্গত কিছু আমি অন্তত মনে করতে পারলাম না। নিউ আলিপুরে যখন এসে পৌঁছলাম তখন রাত 10টা। রাস্তায় বেশ জ্যাম ছিল। বেল দিতেই দরজা খুলে দিল বিশু, কিন্তু তখনও নিস্তার নেই। বললে এক দাড়িওয়ালা বাবু নাকি এসে ঘন্টাখানেক অপেক্ষা করছে। কি যেন তার দরকার, আজ রাতেই কথাটা বলতে হবে। বিশু তাকে বসিয়ে রেখেছে বৈঠকখানায়। তার নাম বলেছে ডক্টর প্রীতম ঠাকুর। মামু সেদিকে এক পা এগিয়ে যেতেই বিশু পত্রোধ করে বলল, আরো একটা কথা বাবু, সাজের বেলা আরেক দিদিমণি এসেছিলেন, কিছুতেই তার নামটা জানালেন না। আপনি নেই শুনে চলে গেলেন, বললেন পরে আসবেন। মনে হলো তিনি খুবই চনমন চনমন করছিলেন, যেন তাকে পুলিশ কুকুরে তাড়া করেছে। বারে বারে ইতি উতি চাইছিলেন, কেমন যেন চোর চোর ভাবখানা। বিশুর বয়স 14।
কিন্তু গোয়েন্দাদের বাড়িতে থাকতে থাকতে দারুণ শেয়ানা হয়ে উঠেছে। মামু জিজ্ঞাসা করলেন, মেয়েটার বর্ণনা দে। নিখুঁত বর্ণনা দিল বিষে। বয়স এই দিদিমণির কাছাকাছি, অর্থাৎ সুজাতার, আমার স্ত্রীর। পরনে হালকা নীল রঙের একখান শাড়ি, বেশ মোটাসোটা, আর পা ভুরুর ওপর একখান কাটা দাগ। রং রং মাজা মাজা, ফর্সা নয়, যদিও মুখে কিসব হাবি জাবি মেখে ফর্সা করেছে। মামু পকেট থেকে একখানা 5 টাকার নোট বার করে ওর হাতে দিলেন। মুখে শুধু বললেন, এক্সিলেন্ট, নে। এক গাল হাসলো বিশু। মামু আমার দিকে ফিরে বলল, দ্বিতীয়বার ওর গোপন কথাটা শোনার সুযোগ হলো না, বুঝেছ নিশ্চয়ই? হ্যাঁ, পা ভুরুর ওপর কাটা দাগেই শুধু নয়, মুখে হাবিজাবি মাখা থেকে বোঝা যায় হেনা ঠাকুর আপনাকে সেই গোপন কথাটা বলতে এসেছিল। আমরা প্রবেশ করাতে ডক্টর প্রীতম ঠাকুর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বলল, নিতান্ত নিরুপায় হয়ে আপনাকে এই অসময়ে বিরক্ত করতে এসেছি বাসু সাহেব। মামু আসন গ্রহণ করে বলল, বিলক্ষণ, বলুন কি ব্যাপার প্রীতম, কফি কি খাবেন? না না, কাজের কথাটা সেরে চলে যাব, অনেক রাত হয়ে গেছে। আমি মানে হেনাকে নিয়ে না ভীষণ দুশ্চিন্তায় আছি। হেনাকে নিয়ে? কেন, কি হয়েছে? আপনার কাছে আজ সে এসেছিল নিশ্চয়? না, আজ তো তার সাথে আমার দেখা হয়নি। ইনফ্যাক্ট আপনার বাড়িতে আপনার সামনেই তাকে শেষ দেখেছি। কেন বলুন তো? এবার উনি একটুও মিথ্যা বলেননি। ট্রুথ, হোল ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। ও, আমি ভেবেছিলাম ও বুঝি আপনার কাছেই ছুটে এসেছে। কেন, বিশেষ করে আমার কাছে আসার কোনো কারণ আছে কি? না, মানে ওর মানসিক অবস্থা। ব্যাপারটা কি জানেন বাসু সাহেব, আজ মাস দুয়েক ওর একটা দারুণ পরিবর্তন হয়েছে। ও এমনটা ছিল না। হঠাৎ কি জানি কেন সে অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছে। সব সময় দারুণ ভয় ভয় থাকে, একটু শব্দ হলে চমকে ওঠে। ও যে মানসিক অসুখটায় ভুগছে তাকে বলে পারসিকিউশন ম্যানিয়া। ও কল্পনা করছে কেউ ওকে গোপনে হেনস্থা করছে, বিপদে ফেলতে চাইছে। মামু যে শব্দটা করলেন তার ধ্বনি রূপ সহানুভূতির দ্যোতক। তাই আমার মনে হয়েছিল কি ও বুঝি আপনার কাছে ছুটে এসেছে। না এসে থাকলে হয়তো কালই আসবে। আমার বিরুদ্ধে আবল তাবল কিছু সে বলবে। আমাকে সে ভয় পাচ্ছে, আমি তার ক্ষতি করতে পারি এইসব আর কি। কিন্তু আমার কাছে কেন? ডক্টর ঠাকুর মিষ্টি করে হাসলেন। বললেন, আপনি একজন ক্রিমিনাল সাইড ব্যারিস্টার। স্যার, সাধারণ লোকের ধারণা আপনি একজন গোয়েন্দা। আপনি নিজে ওর সাথে দেখা করেছেন, এটাকে সে ঈশ্বরের একটা আশীর্বাদ বলে ধরে নিয়েছে। ওর এই মেন্টাল কন্ডিশনে একজন গোয়েন্দার সাথে এরকম ভাবে পরিচিত হওয়া সে তার দুর্লভ সৌভাগ্য বলে মনে করেছে। আমার মনে হয় আজ যদি ও না এসে থাকে, কাল নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবে, আর আমার বিরুদ্ধে অনেক হারবার করে বলবে। পারসিকিউশন ম্যানিয়া অসুখটা এরকমই হয় স্যার। রোগীর সবচেয়ে কাছের মানুষের বিরুদ্ধে অবচেতন মনে সবচেয়ে বেশি প্রতিবাদ জন্মায়। মামু মাথা নাড়তে নাড়তে বলে, কি দুঃখের কথা। হ্যাঁ স্যার, দুঃখের, অত্যন্ত দুঃখের। মিস্টার বাসু, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। তার প্রতি একটা শ্রদ্ধা আছে আমার। সে ভালোবেসে আমাকে বিয়ে করেছে। আমি সেম জাতের নই তবুও। কিন্তু আমি ডক্টর, এ রোগের লক্ষণ জানি, তাই বিচলিত হই না। আমি জানি চিকিৎসা করলে এ রোগ সারে। কি পথ, কি চিকিৎসা? শান্ত পরিবেশে ওর মানসিক চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আমার একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ড আছে, আমরা একসাথে কলেজে পড়তাম। ও বিদেশ থেকে
ডক্টরেট করে এসেছে, একটা মেন্টাল হোম খুলেছে হিমাচল প্রদেশে। আধুনিক সাইকিয়াট্রিস্ট চিকিৎসা হয় সেখানে। আমার দৃঢ় বিশ্বাস আছে মাস তিনেকের মধ্যে হিনা পুরো ভালো হয়ে যাবে। আই সি। এমন ভাবে কথাটা বললেন যাতে বোঝা গেল না তার মনের ভাব। তাই একটা রিকোয়েস্ট, ও যদি আপনার কাছে আসে তাহলে ওকে একটু আটকে রাখবেন আর আমাকে খবর দেবেন। তার মানে মিসেস ঠাকুর এখন কোথায়? আমি জানি না। সকালবেলায় বেরিয়ে গেছে, দুপুরে খেতে আসেনি। জানি না কোথায় সে টোটো করে ঘুরছে। বাচ্চা দুটো আমার বোনের কাছে আছে। ও যদি আপনার কাছে আসে আর আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে তাহলে কান দেবেন না প্লিজ স্যার। সেটা ওর রোগের লক্ষণ। বুঝেছি, আর দেব না। ডক্টর ঠাকুর বিদায় নিয়ে উঠে দাঁড়ালেন। মামু ফস করে বললেন, ডক্টর ঠাকুর, হেনার কি ইনসমনিয়া আছে? রাতে ঘুমোয় না? না, ঘুমে তো ব্যাঘাত হয় না, তবে মাঝে মাঝে নাইটমেয়ার দেখে। আপনি কি ওর জন্য ইদানিং ক্যাম্পোস প্রেসক্রাইব করেছেন? আমার মনে হলো এই প্রশ্নে প্রীতম রীতিমতো চমকে উঠেছে। সামলে নিয়ে বলে ওঠে, না তো, ঘুমের কোনো ওষুধ তো কোনো কালেই খায় না। ইদানিং আমার দেওয়া কোনো ওষুধ তো খাই না। বুঝেছি, আপনাকে বিশ্বাস করে না বলে ভাবে আপনি বুঝি বিষ দেবেন। তৎক্ষণাৎ বদলে গেল ওর চেহারা। বলে, মানে কি বলতে চান আপনি? পারসিকিউশন ম্যানিয়ায় সেরকমটা হওয়ার কথা না। রোগী মনে করে তার অতি প্রিয়জন তাকে বিষ খাওয়াতে চাইছে, তাই না? ডক্টর ঠাকুর শান্ত হলো। ও হ্যাঁ হ্যাঁ, তা বটে। আপনি রোগটার বিষয়ে জানেন দেখছি। তা জানি, আমার প্রফেশনে এমন কেস মাঝে মধ্যে আসে দু একটা, কিন্তু আপনাকে আর ধরে রাখবো না। হয়তো বাড়ি গিয়ে দেখবেন হেনা আপনার জন্য বসে আছে। থ্যাঙ্কস গুরুজি, তাই করুন। প্রীতম ঠাকুর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। মামু তৎক্ষণাৎ তার মানিব্যাগটা বের করলেন। এক টুকরো কাগজ দেখে টেলিফোনে ডায়াল করলেন। হ্যালো, ইয়েস, ডক্টর ঠাকুর অথবা মিসেস ঠাকুর কি আছে? ও, আই সি। টেলিফোনটা নামিয়ে রেখে বললেন, প্রীতমের বোন ফোন ধরেছিল বুঝলে। বললে মিসেস ঠাকুর রাত 8টার সময় এসেছিল বাচ্চা দুটোকে নিয়ে, একটা সুটকেস সমেত ট্যাক্সি করে কোথায় বেরিয়ে গেছে। বোধহয় ডক্টর ঠাকুর এখনো সে কথা জানে না। আমি বলি, মামু, প্রীতম কি তার স্ত্রীকে লোকচক্ষুর আড়ালে সরিয়ে দিতে চাইছে? দুনিয়া থেকে যখন সরানো যাচ্ছে না, তখন অন্তত পাগলা গারদে যদি আটকে রাখা যায়। শুধু তাই নয় কৌশিক, হেনা পাগল বলে প্রমাণিত হলে তাকে সাক্ষীর মঞ্চে তোলা যাবে না। তার সেই গোপন কথা যেটা সে বলবার জন্য বারে বারে আমার কাছে ছুটে আসছে, সেটা হয়ে যাবে পাগলের প্রলাপ। এই দিকটা আমার খেয়াল হয়নি। বলি, কিন্তু প্রীতম জলজান্ত মিথ্যা কথাটা বলল কেন? এই ক্যাম্পোজের ব্যাপারটা সে কিন্তু জানতে চায়নি। এ কথা মনে হলো কেন আপনার? অথবা কম্পোজের কথা উঠছে কোথা থেকে? স্পষ্টতই সে আলোচনাটা এড়িয়ে যেতে চেয়েছে। কেন? মামু গম্ভীরভাবে বললেন, মুশকিল কি জানো কৌশিক, আমি স্থিরভাবে সবগুলো ক্লুকে বিচার করতে পারছি না। আমার সব সময় মনে হচ্ছে খুনিটা দ্বিতীয় খুনের চেষ্টা করবে এভিডেন্স গুলোকে নষ্ট করতে। আমি এখন সেই দিকেই সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখেছি, কি করে দ্বিতীয় হত্যাটা ঠেকানো যায়। এই আশঙ্কার কথা উনি আগেও বলেছেন। জানতে চাই, মামু, খুলে বলুন দেখি আমায়, কাকে সন্দেহ করছেন? কে কাকে খুন করতে চাইছে? একটু চিন্তা করলে তুমি বুঝবে কৌশিক। তুমি আমার কাছে শিক্ষানবিশ। তোমার অঙ্ক তুমি কষবে, আমি তোমার হয়ে কষে দিতে পারবো না। এখন তো কেসটা পরিষ্কার হয়ে এসেছে। শুধু মিনতি মাইতির ওই আপাত অসঙ্গতিটা
ওই জুলিয়াস সিজার কেমন করে তার মুদ্রায় ছাপ মারে 55 বিসি? আমরা জানি জুলিয়াস সিজার জীবিত ছিলেন 55 বিসিতে, কিন্তু সিজার নিজে তো জানতেন না যে তার 55 বছর পর যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করবেন।